বাংলাদেশে মেজরিটেরিয়ান ভায়োলেন্স বা সংখ্যাগুরুবাদী ভায়োলেন্স, জাতিবাদী পরিচয়বাদী ভায়োলেন্স, সংখ্যালঘুদের ওপর নানামাত্রিক ভায়োলেন্স, পাশের দেশগুলিতে এই ধরনের বহু রকম ভায়োলেন্স, এই সব কিছু নিয়ে যখন আলাপ হয় এবং এগুলির সমাধানের যখন আলাপ হয়, তখন মূলত আমরা ঔপনিবেশিক সমাজ রাষ্ট্রতত্ত্বের যেই জ্ঞান এখন কাণ্ডজ্ঞানে পরিণত হয়েছে তা দিয়েই করি। সমাধানও সেভাবেই চিন্তা করা হয়। যুগের পর যুগ ধরে চলতেছে এই ব্যাপার, চলতেছে এই সমস্যা এবং সংকটের পুনরুৎপাদন। কয়েক বছর হইল এই প্রসঙ্গে আমি ভিন্নভাবে ভাবার এবং সমাধান উদ্যোগ নেবার ডাক দিয়ে যাইতেছি। সমমনা সমাজ রাষ্ট্রচিন্তকদের ভাবনা মিলায়ে বাংলাদেশের সাপেক্ষে সমাধান প্রস্তাব দিয়ে যেতেছি নানানভাবে, নানান ফোরামে আমার সাধ্যমতো। সেই ভাবনা চিন্তার একটা প্রধান জায়গা হচ্ছে একটা ধারণার ব্যবহার, যেটা নাম হচ্ছে ম্যানিটাইজেশন। যেই ধারণাটা চিনলে আমাদের সমাধান ভাবনা অনেক সহজ হবে বলে আমি মনে করি, আরও অনেকেই মনে করেন। আজকে আমরা সেই ধারণাটা নিয়েই আলাপ করব এবং যে আলাপের জায়গা থেকে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করব এই নানা রকম ভায়োলেন্সের, নানা রকম অন্যায়ের এবং জুলুমের। এই ধারণাটা একবার বুঝতে পারলে আপনি আর আগের মতো করে দুনিয়াটাকে দেখতেই পারবেন না, সমাজ রাষ্ট্রকে দেখবেনই না আগের মতো করে। সাম্প্রদায়িকতার সংকট, সংখ্যালঘু নিপীড়নের সংকট, পরিচয়বাদী জাতিবাদী নানা রকম ভায়োলেন্সকে আগের মতো করে আর ভাববেন না, চিনবেন না, বুঝবেন না এবং সমাধানের কনভিন্সিং সূত্র ভাবতে পারবেন, সক্ষম হবেন। ধারণাটা হলো মাইনরিটাইজেশন। এইটা নিয়েই আজকে আমরা আলাপ করব। বন্ধুরা, সামান্য বিশেষের এই বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি অরূপ রাহি। এই বাংলাদেশ, পাশে বার্মা, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, একটু দূরে গেলে রুয়ান্ডা, সুদান, কঙ্গো, মধ্যপ্রাচ্যে গেলে সিরিয়া, প্যালেস্টাইন, ইউরোপে যান সেখানেও তথাকথিত সুপার মডেল লিবারাল এবং ওয়েলফেয়ার স্টেটগুলোতেও একই রকম ছবি দেখতে পাবেন। ধর্ষণ, উচ্ছেদ, জমি দখল, গৃহযুদ্ধ, এমনকি গণহত্যা পর্যন্ত। আর প্রত্যেকটা ক্ষেত্রে একটা পরিচয়ের কারণে একটা মানুষ বা একটা জনগোষ্ঠী মুজলুম হয়ে উঠতেছে, আরেক পরিচয়ের মানুষ জালিম হয়ে উঠতেছে। আমরা এইগুলোকে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বলছি, কখনো এথনিক ভায়োলেন্স বলছি, কখনো সংখ্যালঘু নিপীড়ন বলছি। কিন্তু এর মধ্যে একটা বড় প্রশ্ন জড়ায় আছে, আটকায় আছে। যে মানুষটা এখানে সংখ্যাগুরু সে অন্য জায়গায় মজলুম, যে এখানে জুলুম করতেছে অন্য প্রেক্ষাপটে সে নিজেই মজলুম হয়ে উঠতে পারে। কিভাবে সম্ভব এটা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে একটা শব্দ পাল্টায় ভাবতে পারতে হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে মাইনরিটি না বলে বলতে হবে মাইনরিটাইজেশন। সংখ্যালঘু না বলে বলতে হবে সংখ্যালঘুকৃত বা মাইনরিটাইজড এবং সংখ্যালঘুকরণ বা মাইনরিটাইজেশন। মাইনরিটি মানে এমনিতে সংখ্যায় ছোট একটা গোষ্ঠী, এটুকুই। কিন্তু মাইনরিটাইজেশন বা সংখ্যালঘুকরণ মানে কিন্তু একটা প্রক্রিয়া, কাউকে সংখ্যালঘু বানানোর প্রক্রিয়া। এইটা স্বাভাবিকভাবে ঘটা কিছু না, এটা রাষ্ট্র ঘটায়, এটা আইন ঘটায়, এটা প্রশাসন ঘটায়, ইতিহাস ঘটায়, জ্ঞান কাঠামো ঘটায়। এই কথাটা সবচেয়ে স্পষ্টভাবে বলছেন রাজনীতিতাত্ত্বিক মাহমুদ মামদানি। তার 2020 সালের বই নাইদার সেটলার নর নেটিভ বইতে তিনি লিখতেছেন, দ্য নেশন স্টেট অ্যান্ড দ্য কলোনিয়াল স্টেট হ্যাভ অলওয়েজ বিন দ্য সেম থিং, দ্য এথনিক অ্যান্ড রিলিজিয়াস মেজরিটিস অফ দ্য ফর্মার ক্রিয়েটেড অনলি থ্রু দ্য ভায়োলেন্ট মাইনরিটাইজেশন ইনহেরেন্ট ইন দ্য লেটার। বাংলায় বললে জাতিরাষ্ট্র এবং ঔপনিবেশিক রাষ্ট্র আসলে একই জিনিস। সংখ্যাগুরু তৈরি হয়েছে ঠিক সেই সহিংস মাইনরিটাইজেশনের মধ্য দিয়ে, যেইটা জাতিরাষ্ট্রের মূল চরিত্র বৈশিষ্ট্য। এর মানে হচ্ছে কোনো দেশের সংখ্যাগুরু হওয়াটা
কোনো প্রাকৃতিক ঘটনা নয়। এইটা একটা রাজনৈতিক উৎপাদন এবং সেই উৎপাদনের উল্টা পিছে থাকে সংখ্যালঘু। মামদানি আরও বলতেছেন, উপনিবেশ ছিল দ্য মেকিং অফ পার্মানেন্ট মাইনরিটিজ অ্যান্ড দেয়ার মেনটেনেন্স থ্রু দ্য পলিটিসাইজেশন অফ আইডেন্টিটি, মানে স্থায়ী সংখ্যালঘু নির্মাণ এবং পরিচয়ের রাজনীতিকীকরণের মাধ্যমে তাদের সেই অবস্থায় আটকে রাখার প্রক্রিয়া। এটা হচ্ছে মনিটাইজেশন। তাহলে এর থেকে বের হওয়ার উপায় কি, মুক্তির উপায় কি এর থেকে? মামদানি বলতেছেন, দ্য আনমেকিং অফ দ্য পার্মানেন্স অফ দিস আইডেন্টিটিস। এই যে আমরা কিছু পরিচয়কে এক ধরনের স্থায়ী ধরে নিয়েছিলাম, সেই স্থায়িত্বকেই ভেঙে ফেলা। এখানে অনেকে ভাবতে পারেন যে ঠিক আছে, কিছু মানুষ তো খারাপ হইতে পারে, কিছু বিদ্বেষী মানুষ হয়তো এই কাজটা করে বা করতেছে, তাদের সরায় নিলেই তো হয়। কিন্তু ব্যাপারটা এত সহজ না। মাইনরিটাইজেশন একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, একটা ইনস্টিটিউশনাল প্রসেস। মানে আমার আপনার ব্যক্তিগত সদিচ্ছা থাকলেও, আমি আপনি সম্প্রীতির কথা বললেও, আমি আপনি এই প্রাতিষ্ঠানিক জুলুমের একটা নিষ্ক্রিয় বা সক্রিয় পক্ষ হিসেবেও কাজ করতে থাকতে পারি, এমনকি নিজের অজান্তেই। কারণ এই প্রতিষ্ঠান মানে শুধু সরকার বা আইন নয়, এর মধ্যে আছে আমাদের বিশ্বাসের কাঠামো, জগৎ চেনার পদ্ধতি, আছে ভাষা, ইতিহাস চর্চার ধরন, জাতীয়তাবাদের ধ্যান ধারণা। এই সব কিছু মিলাই তৈরি হয় একটা অর্থ কাঠামো, যার মধ্যে আমরা বাস করি এবং যা আমাদের দিয়ে নানান তৎপরতা করায় নেয়, অনেক সময় আমাদের আপনার অজান্তেই। তো এই মাইনরিটাইজেশন প্রক্রিয়ার সূচনা কোথায়, তার জন্য আমাদেরকে ইতিহাসে ফিরে তাকাইতে হবে। এটার শুরু উপনিবেশে, ঔপনিবেশিক প্রক্রিয়ার মাধ্যমে। মাহমুদ মামদানি তার সিটিজেন অ্যান্ড সাবজেক্ট বইতে দেখাইছেন উপনিবেশ কিভাবে একটা বিভাজন তৈরি করছিল নাগরিক আর প্রজার। ঔপনিবেশিক রাষ্ট্র ক্ষমতাকে দ্বিখণ্ডিত করছিল। শহুরে নাগরিক পাইত নাগরিক অধিকার, গ্রামীণ প্রজারা শাসিত হইত কাস্টমারি আইনে। এইটা ঠিক সরাসরি এক্সক্লুশন বা বর্জন নয়, এইটা হচ্ছে স্থায়ীভাবে নিচু শর্তে অন্তর্ভুক্তি। এবং উপনিবেশ শুধু বৈষম্যমূলক নীতি চালায় নাই, বৈষম্যের যে ক্যাটাগরি বা বর্গ সেগুলোও নিজেই তৈরি করছিল। যেমন ব্রিটিশ ভারতে ফরেস্ট অ্যাক্ট, ক্রিমিনাল ট্রাইব অ্যাক্ট, জনগণনার বা শুমারির ধর্মীয় বর্গীকরণ, এবং এইভাবে হিন্দু, মুসলিম, উপজাতি এই পরিচয়গুলি প্রথমবার কঠোরভাবে রাজনীতিকৃত হইল ভারতবর্ষে। এইখানে একটা কথা বলে রাখা দরকার, অনেকে বলেন ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল করছে, কিন্তু এইটা পুরোপুরি সত্য দাবি নয় এবং কিছুটা সরলীকৃত। ইতিহাসবিদ এবং গবেষক অজয় ভার্গিসের এক গবেষণায় দেখা যাচ্ছে সেকালের এক ভারতীয় নেতা ব্রিটিশদের সরাসরি বলছিলেন, আমরা বিভক্ত করব, তোমরা শাসন করো। মানে বিভাজন শুধু উপনিবেশের কারসাজি নয়, স্থানীয় ক্ষমতাও এতে অংশীদার হয়েছিল, সক্রিয় ছিল। স্বাধীন জাতিরাষ্ট্র হইল, কিন্তু পরিস্থিতি কি কিছু বদলাইল? ইতিহাসবিদ এবং সমাজতাত্ত্বিক পার্থ চট্টোপাধ্যায় দেখাইছেন পোস্ট কলোনিয়াল বা উত্তর উপনিবেশিক রাষ্ট্র কিছু মানুষকে নাগরিক হিসেবে নয়, জনগোষ্ঠী হিসেবে পরিচালনা করে। তিনি বলতেছেন, জনপ্রিয় সার্বভৌমত্বের কল্পনা একটা সমসত্ব বা হোমোজেনাস জাতি নির্মাণ করার কথা বলে, কিন্তু গভর্নেন্সের বাস্তবতা দাবি করে বহুধা বিভক্ত সামাজিক বর্গ। এই দ্বন্দ্বই পোস্ট কলোনিয়াল বা উত্তর উপনিবেশিক রাষ্ট্রের মূল একটা সমস্যা। এইসব রাষ্ট্রে ধর্মীয় সংখ্যালঘু, দলিত, আদিবাসী এরা সর্বজনীন নাগরিকত্বের ভাষায় দাবি তুলতে পারে না। তারা নির্বাচনী সংখ্যার ভার ব্যবহার করে কল্যাণ এবং ছাড়ের বিনিময়ে দর কষাকষি করে। এইটা ঠিক অধিকারের বা রাইটসের রাজনীতি নয়, এইটা টিকে থাকার রাজনীতি। এখন আরেকটা জায়গায় আসি, ঔপনিবেশিক সেকুলারিজমের ক্ষেত্রে কি ঘটে? আমরা তো ভাবি
ঔপনিবেশিক মডেলের সেকুলার রাষ্ট্র নিরপেক্ষ রাষ্ট্র হয়, সবার জন্য সমান হয়। কিন্তু তালাল আসাদ কিন্তু এই ধারণাটাকে প্রশ্ন করছেন। তার মতে ঔপনিবেশিক সেকুলার জাতিরাষ্ট্র কোনো উদার সত্তা নয় এবং তার আইন অনুনয় বিনয়ের ভাষায় কথাও বলে না। ঔপনিবেশিক বুঝের সেকুলারিজম কিংবা ধর্মনীতি বৌদ্ধ ধর্মকে সংজ্ঞায়িত করে, ব্যক্তিগত, ঐচ্ছিক, মতবাদ কেন্দ্রিক ইত্যাদি বানায়। আর যে ধর্ম এই ছাঁচে পড়ে না তাকে সমস্যা বলে চিহ্নিত করে। সাবা মাহমুদ মিশরের কপটিক খ্রিস্টান এবং বাহাই সম্প্রদায়ের গবেষণায় বলতেছেন, আধুনিক রাষ্ট্র এবং তার রাজনৈতিক যুক্তি পূর্বতন ধর্মীয় পার্থক্যকে রূপান্তরিত করতে, নতুন সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করতে এবং ধর্মকে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু উভয় পরিচয়ের কাছে আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে অনেক বেশি নির্ণায়ক বা নির্ধারক ভূমিকা রাখতেছে বা রাখছে। অটোমান মিলেট ব্যবস্থায় কপটিক সম্প্রদায় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যকর ছিল, কিন্তু এই ঔপনিবেশিক আধুনিক সেকুলার মিশরীয় রাষ্ট্রে তারা হয়ে উঠল সমস্যাজনক সংখ্যালঘু। সমাজতাত্ত্বিক এলিজাবেথ শাকম্যান-হার্ড দেখান, আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার রেজিমও এই একই রকমভাবে কাজ করে। জাতিসংঘের সহায়তা পাইতে হলে নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ে নথিভুক্ত হইতে হয়, আর এই নথিভুক্তেই এমন বিভাজন তৈরি করে যা আগে এত কঠোরভাবে চর্চিত হইতো না বা হয় নাই। গিল আনিৎজার একজন গবেষক, তিনি আরও দেখাচ্ছেন, ইউরোপ যখন নিজেকে সেকুলার ঘোষণা করতেছে ঠিক সেই মুহূর্তে এসে সেমেটিক বলে একটা বর্গ তৈরি করতেছে। ইহুদি আর আরব নামে বর্গ তৈরি হচ্ছে, অপর তৈরি হচ্ছে। ঔপনিবেশিক সেকুলারিজম আসলে এক ধরনের খ্রিস্টীয় আত্মনামকরণ এবং এই নামকরণের মধ্য দিয়েই ইহুদি এবং আরবের মাইনরিটাইজেশন আধুনিক ইউরোপের প্রতিষ্ঠামূলক রাজনৈতিক অঙ্গভঙ্গি বা ফর্ম হয়ে উঠছে। এইবার আসি বসতি উপনিবেশ বা সেটেলার কলোনিয়ালিজমের ব্যাপারে। সেখানে কি ঘটছে ব্যাপারটা? প্যাট্রিক উলফ নামের একজন গবেষক, যিনি কলোনিয়ালিজম নিয়ে ব্যাপক এবং গভীর গবেষণা করছেন, তিনি বলতেছেন, বসতি উপনিবেশ বা সেটেলার কলোনিয়ালিজম ধ্বংস করে প্রতিস্থাপনের জন্যে। এইসব ক্ষেত্রে আক্রমণ বা ইনভেশন একটা কাঠামো, একটা প্রসেস, এটা কেবলমাত্র একটা ঘটনা বা ইভেন্ট মাত্র নয়। এই কথাটার গভীরতা বুঝতে আমরা ফিলিস্তিনের দিকে তাকাইতে পারি। মামদানি দেখান, 1948-এর আগ পর্যন্ত ফিলিস্তিনিরা নিজেদের ভূমিতে সংখ্যাগুরু ছিল। তারপর একটা রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে তারা হয়ে উঠল সংখ্যালঘু, শরণার্থী এবং অধিকৃত জনগোষ্ঠী। এইটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা নীতির ফলাফল, এটা একটা নীতি। ফিলিস্তিনিরা সংখ্যালঘু থাকবে বলেই ইসরায়েল সংখ্যাগুরুর রাষ্ট্র থাকতে পারে। এই দুইটা পরস্পর নির্ভর ঘটনা। প্যাট্রিক উলফ বলতেছেন, প্রতিটা নতুন বসতি স্থাপনে, প্রতিটা বাড়ি ভাঙায়, প্রতিটা অলিভ বাগান উপড়ে ফেলায় ইনভেশন অ্যাজ স্ট্রাকচার, মানে এই যে আক্রমণ সেটা একটা কাঠামো হিসেবে কাজ করতেছে এবং সেই কাঠামোটা প্রতিদিন পুনরুৎপাদিত হচ্ছে। উলফের এই সতর্কতা নিয়ে যদি আমরা ভাবি তাহলে বুঝতে পারবো আদিবাসীদের বা ফিলিস্তিনদের আরেকটা সংখ্যালঘু হিসেবে দেখানো একটা গভীর বিকৃতি। উলফের ভাষায় সংখ্যালঘু আর জাতি এই শব্দগুলা তাদের বিশেষ পরিস্থিতিকে ঢেকে রাখে। তারা সাধারণ সংখ্যালঘু নয়, তারা ভূমিচ্যুত সার্বভৌম জনগোষ্ঠী। এইখানে গিল আনিৎজারের একটা আলাপ আবার আমরা তুলতে পারি। ইউরোপীয় কল্পনায় যে ইহুদি জনগোষ্ঠী নিজেই আভ্যন্তরীণ অপর ছিল, আদার ছিল, ইউরোপের নিজের তৈরি করা শত্রু, তারা এখন একটা রাষ্ট্রের সংখ্যাগুরু এবং সেই রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় আরেকটা জনগোষ্ঠীকে অপর বা আদার
বানানো হচ্ছে। এইটা প্রমাণ করে মাইনরিটাইজেশন কোনো গোষ্ঠীর সহজাত প্রবৃত্তি নয়, এইটা রাষ্ট্রের কাঠামোগত যুক্তি। যে কোনো গোষ্ঠীর হাতে ক্ষমতা গেলে এই যুক্তি একইভাবে কাজ করে। পার্বত্য চট্টগ্রামের মানুষেরাও এই একই যুক্তির শিকার। ভারত যখন ভাগ হয় এবং বাংলাদেশ রাষ্ট্র গঠনের সময় তারা সংখ্যায় কম ছিল বলে তাদের অবস্থান নির্ধারিত হইল মেজরিটি দ্বারা। নিজস্ব রাজনৈতিক কর্তৃত্বের প্রশ্নই আর থাকলো না, তুলতেই দেওয়া হলো না। এইবার জাতীয়তাবাদের প্রসঙ্গে আসি। উপনিবেশের বিরুদ্ধে লড়াইয়ে যে অস্ত্র হাতে নেওয়া হয়েছিল জাতীয়তাবাদ, সেটা নিজেই মাইনরিটাইজেশনের হাতিয়ার হয়ে উঠছে, এখনও সেটা চলমান। সমাজবিজ্ঞানী রজার ব্রুবেকার বলতেছেন, ন্যাশনাল মাইনরিটি designates a political stance, not an ethno-demographic fact. বাংলায় বললে জাতীয় সংখ্যালঘু ডাকা একটা রাজনৈতিক অবস্থান, এইটা কোনো নৃজনতাত্ত্বিক তথ্য নয়। পার্থ চট্টোপাধ্যায় দেখাইছেন উপনিবেশ বিরোধী জাতীয়তাবাদও এর ব্যতিক্রম নয়। নারীকে জাতীয় সংস্কৃতির প্রতীক বানায় তাকে একটা নির্দিষ্ট পরিচয়ে স্থির করা হয়েছিল। যে আন্দোলন ঔপনিবেশিক আধিপত্যের বিরুদ্ধে লড়ছিল, সে নিজেই ভেতরে ভেতরে আবার নারীর, সংখ্যালঘুর, আদিবাসীর মাইনরিটাইজেশন বহন করতেছিল, এখনও করতেছে। নারীবাদী সমাজতাত্ত্বিক নীরা ইউভাল ডেভিস দেখাইছেন জাতীয় সংখ্যাগুরু নির্মাণ একটা সবসময়ই লিঙ্গায়িত প্রকল্প। অন্যদিকে ইতিহাসবিদ গবেষক জোসেফ মাসাদ এই বিশ্লেষণকে যৌনতার রাজনীতির জায়গা থেকে বোঝার চেষ্টা করছেন। তিনি দেখাচ্ছেন পশ্চিমা হেটেরোহোমো দ্বিবিভাজন বা হেটেরোহোমো যে বিভাজনটা আমরা দেখি প্রচলিত লিঙ্গ ব্যবস্থায়, সেটা কিভাবে ঔপনিবেশিক প্রকল্পের মাধ্যমে ঔপনিবেশিক জ্ঞান এবং সমাজ বিন্যাসের প্রক্রিয়ার মধ্য দিয়ে অপশ্চিমা সমাজেও আরোপিত হয়েছে। যেখানে আগে এমন কোনো বর্গই ছিল না, সেখানে উপনিবেশ নতুন সংখ্যালঘু তৈরি করছে। গবেষক তাত্ত্বিক ডেভিড থিও গোলবার্গ বলতেছেন, বর্ণবাদ জাতিরাষ্ট্রের অনুষঙ্গ মাত্র নয়, এইটা গঠনমূলক একটা উপাদান জাতিরাষ্ট্রের। তার ভাষায়, racism anywhere is not possible to unfold without racism elsewhere. ফিলিস্তিনের মাইনরিটাইজেশন, ফ্রান্সে মুসলমানদের মাইনরিটাইজেশন, বাংলাদেশে আদিবাসীদের মাইনরিটাইজেশন, এগুলা একই বৈশ্বিক কাঠামোর পরস্পর সংযুক্ত অংশ মাত্র। এবার একটু আমরা অনুভূতির রাজনীতির আলাপ করি। সংখ্যালঘুর অনুভূতি আর সংখ্যাগুরুর অনুভূতি পশ্চিমে প্রথমটা নিয়ে বেশি আলাপ হয়, আর আমাদের অঞ্চলে দ্বিতীয়টা, মানে সংখ্যাগুরুর অনুভূতি। রাষ্ট্র এখানে মূলত সংখ্যাগুরুর অনুভূতি দিয়েই পরিচালিত হয়, কিন্তু এই দুইটা আসলে একই কাঠামোর দুই পিঠ মাত্র। ইসলামী আইনবিদ এবং ইসলামী সমাজতত্ত্বের গবেষক এনভার ইমন ইসলামী আইনের জিম্মি ধারণার বিশ্লেষণ করে এই দুইটাকে মিলায় দেখাইছেন। তিনি বলতেছেন, উত্তর আমেরিকায় এবং ইউরোপে মুসলমানদের নিয়ে যে সমসাময়িক উদ্বেগ, তার সঙ্গে জিম্মি বিধানের মিল অনেকে যতটুকু স্বীকার করেন তার চেয়েও বেশি। উভয় ক্ষেত্রেই আইনি এবং রাজনৈতিক যুক্তি ব্যবহার করা হয় অপরের শরীর নিয়ন্ত্রণ করতে, সংখ্যাগুরুর মূল্যবোধের সাথে যুক্ত উপায়ে। ইসলামিক হোক কিংবা লিবারাল সাংবিধানিক রাষ্ট্র হোক, উভয়েই সেই অত্যন্ত মানবিক ঘটনাটাই ঘটায় যারা ডিফারেন্ট, ভিন্ন প্রকৃতির এবং সাধারণত প্রতিরোধে অক্ষম, তাদেরকেই টার্গেট করেই বৃহত্তর কল্যাণ বা রাষ্ট্র কল্যাণ বা জনকল্যাণ নিয়ে উদ্বেগের মোকাবেলা করা হয় এইসব রাষ্ট্রে। অপরকে নিয়ে এই উদ্বেগটাই মাইনরিটাইজেশনের জ্বালানি। এটা পূর্বে আছে, এটা পশ্চিমেও আছে, এটা ইসলামী রাষ্ট্রেও আছে,
এটা লিবারাল রাষ্ট্রেও আছে। সাধারণত আমরা ভাবি গণতন্ত্র এইসব সমস্যার সমাধান করে দিবে, কিন্তু সংখ্যাগুরুবাদী গণতন্ত্র বা মেজরিটেরিয়ান ডেমোক্রেসি আসলে মেজরিটি মাইনরিটি দ্বিবিভাজন পুনরুৎপাদন করে, দূর করে না মোটেই। দার্শনিক ওয়েন্ডি ব্রাউন দেখাইছেন নব্য উদারনীতিবাদ বা নিউলিবারালিজম এই সমস্যাকে আরও গভীর করে। Neoliberalism is converting the distinctly political character, meaning and operation of democracy's constituent elements into economic ones. বাংলায় বললে নব্য উদারনীতিবাদী যুক্তি গণতন্ত্রের উপাদানগুলোর স্বতন্ত্র রাজনৈতিক চরিত্র, অর্থ এবং কার্যক্রমকে অর্থনৈতিক রূপে রূপান্তরিত করে বা করতেছে। কাঠামোগত বৈষম্যকে ব্যক্তির ব্যর্থতায় পরিণত করা হয় বা দেখা হয়। এইটা এক ধরনের বিরাজনীতিকীকরণ। তাহলে পথ কোথায়? সমাধানের পথ কি? সম্প্রীতির বাণী কেন কাজ করে না? টলারেন্সের নীতি কেন যথেষ্ট নয়? মানবতাবাদ, মানবাধিকার ইনস্ট্রুমেন্ট কেন ব্যর্থ হচ্ছে? কারণ এইগুলা সমস্যাকে স্বীকার করে বটে, কিন্তু সমস্যা উৎপাদনকারী প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটাকে মোকাবেলা করতে পারে না বা করে না। এইটা আরেক ধরনের বিরাজনীতিকীকরণ। আগুনের উপর পানি না ঢেলে শুধুমাত্র ধোঁয়ার অভিযোগ করা। কিন্তু এর চেয়েও গভীর একটা প্রশ্ন আছে। যেই সমাধানগুলি আমরা প্রস্তাব করি সাধারণত, সেগুলোও কি আসলে সমস্যাটাকে টিকায় রাখে না? মামদানি এখানে একটা জরুরি কথা বলেন। তিনি বলেন, নুরেমবার্গ মডেল ব্যক্তি অপরাধীকে দায়ী করছে, কিন্তু নাৎসিবাদকে একটা রাজনৈতিক প্রকল্প হিসেবে এবং সেই সূত্রে জাতিরাষ্ট্রের সহিংসতাকেই প্রশ্ন করে নাই। মানে অপরাধীকে শাস্তি দিয়ে রাষ্ট্র কাঠামো অক্ষত রেখে দেওয়া হইল। সেই একই কাঠামো আবার নতুন মাইনরিটাইজেশন তৈরি করবে, ভিন্ন নামে ভিন্ন রূপে। তাইলে বিকল্প আসলে কি? মামদানি বলতেছেন, এই চক্র থেকে মুক্তির উপায় হচ্ছে ডিকলোনাইজিং দ্য পলিটিক্যাল। যদি বলে এইভাবে যে রাষ্ট্র এবং জাতির বিযুক্তি, সেপারেশন। রাজনৈতিক সম্প্রদায়ের ভিত্তি হবে, মানে একটা পলিটিক্যাল কমিউনিটির ভিত্তি হইতে হবে অভিন্ন নাগরিকত্ব, কোনো জাতি বা ধর্মীয় পরিচয় নয়। কিন্তু এই বিযুক্তিটা ঘটবে কিভাবে, ঘটানো সম্ভব কিভাবে? এইখানে মামদানি একটা গুরুত্বপূর্ণ কথা বলেন। এই রূপান্তরের শুরু হয় ইতিহাস চেনার মধ্য দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। ইতিহাস চেনা আমাদেরকে আসলে বাস্তবতা বদলাইতে শক্তি যোগায়। মামদানি বলতেছেন, এই ইতিহাস চেনা আমাদের দৃষ্টিভঙ্গি এবং বাস্তবতা বদলানোর শক্তি যোগায়। রাজনৈতিক আধুনিকতার ইতিহাস আমাদের বলে, যারা জাতির সাথে নিজেকে একাত্ম করি, আমরা আসলে কবজা হয়ে গেছি। জাতি আমাদের ভেতর থেকে উঠে আসে নাই, এটা কোনো ইনহেরেন্ট জিনিস না, এইটা আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে। রাজনৈতিক আধুনিকতা আমাদের বিশ্বাস করেছে যে জাতিরাষ্ট্র ছাড়া আমরা আসলে বাঁচতেই পারবো না, নাইলে শুধু এর সুবিধা থেকে বঞ্চিত হব না, স্থায়ী সংখ্যালঘুর মতো বিমুচ্যুতও হব। জাতি অভিবাসীকে বানাইছে বসতি স্থাপনকারীতে, আর বসতি স্থাপনকারীকে বানাইছে অপরাধী। জাতি বা নেশন স্থানীয়কে বানাইছে আদিবাসী, আর আদিবাসীকে বানাইছে অপরাধী। এটা মূলত জাতীয়তাবাদের সৃষ্টি। এই নতুন ইতিহাসে সবাই আমরা ঔপনিবেশিকতার শিকার। বসতি স্থাপনকারী এবং আদিবাসী, অপরাধী এবং ভুক্তভোগী, সংখ্যাগুরু এবং সংখ্যালঘু। একবার এই ইতিহাস জানলে আমরা হয়তো সারভাইভার বা এইসব জুলুমের, এইসব প্রক্রিয়াগত জুলুমের সারভাইভার বা টিকে থাকা মানুষ, বেঁচে থাকা মানুষ হিসেবে নিজেদেরকে দেখতেই, চিনতে এবং বুঝতেই বেশি পছন্দ করব। এখানেই মামদানির খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাব, সারভাইভার ধারণা, বেঁচে থাকা মানুষের ধারণা। ভিকটিম পরিচয়ের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা মানুষকে আটকে রাখে, স্থায়ী করে। ভিকটিমহুডের রাজনীতির মধ্যে মানুষকে আটকে রাখে। একটা গোষ্ঠী চিরকাল মজলুম,
আর একটা গোষ্ঠী চিরকাল জালিম, এই বাইনারি নিজেই আসলে মাইনরিটাইজেশন বা সংখ্যালঘুকরণের জ্বালানি। মামদানি বলতেছেন, টু ইমাজিন আ ফিউচার অফ নাইদার সেটেলার্স nor natives is to imagine a future of survivors, in which who counts as survivor is quite literally everyone, victims, perpetrators, bystanders and beneficiaries. বাংলায় বললে যে ভবিষ্যতে কেউ বসতি স্থাপনকারী নয়, কেউ আদিবাসী নয়, সেই ভবিষ্যৎ কল্পনা করা মানে এমন একটা ভবিষ্যৎ কল্পনা করা যেখানে সবাই বেঁচে থাকা মানুষ, সারভাইভার, ভুক্তভোগী, অপরাধী, নিষ্ক্রিয় দর্শক এবং সুবিধাভোগী, আক্ষরিক অর্থেই সবাই। এই সবাই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সারভাইভার বা বেঁচে থাকা মানুষ পরিচয় আটকে রাখে না, এটা মানুষকে আগায় নেয়। এইটা ভিকটিমহুডের মতন মাইনরিটাইজিং পলিটিক্সের থেকে সম্পূর্ণ ভিন্নভাবে মানুষকে মুক্তির দিকে আগায় যেতে ভূমিকা রাখে, একটা অভিন্ন ভবিষ্যতের দিকে। দক্ষিণ আফ্রিকা একটা কেস যেখানে ঔপনিবেশিক আধুনিকতার ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে বসতি স্থাপনকারী এবং আদিবাসীরা, মানে সেটেলার কলোনাইজার এবং আদিবাসীরা সারভাইভার হয়ে ওঠার চেষ্টা করছে বর্ণবাদ উত্তর গণতন্ত্রে আইনগতভাবে সমান নাগরিক অধিকার চর্চার মাধ্যমে। এইটা সম্ভব হয়েছে কারণ দক্ষিণ আফ্রিকা সেটেলার এবং নেটিভ পার্থক্যের মূল স্তম্ভটাই ভেঙে দিছিল, রাজনৈতিক পরিচয় হিসেবে বর্ণকে এবং বর্ণবাদকেই ভেঙে দিছিল। এটা ব্যক্তিগত পর্যায়ে ক্ষমা বা সম্প্রীতির ব্যাপার নয়, এইটা রাষ্ট্রের পরিচয় কাঠামোই বদলিয়ে ফেলা। এই পার্থক্যটাই মামদানির কাছে মূল কথা। তাই মামদানির সমাধানের ভাষাটা আলাদা। উপনিবেশন এইখানে এই কারণে রোমান্টিক বিপ্লব নয়, এইটা রাজনীতির একটা পুনর্নবীকৃত একটা শিল্প, একটা আর্ট অফ পলিটিক্স। এইটা উপনিবেশ এবং জাতীয়তাবাদ এবং জাতিরাষ্ট্রের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে পাওয়া পরিচয়গুলিকে ভাঙে, অপরাধী এবং ভুক্তভোগীকে সারভাইভারে, আদিবাসী এবং বসতি স্থাপনকারীকে নাগরিকে এবং জাতিরাষ্ট্রকে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রে রূপান্তরিত করে। কিন্তু এই সব কিছু করতে গেলে সবার আগে আমাদের দরকার হবে জ্ঞানতাত্ত্বিক উপনিবেশায়ন। আমাদের ইতিহাস চর্চা, আমাদের রাষ্ট্র ধারণা, আমাদের ধর্ম এবং জাতি সংক্রান্ত বোঝাপড়া সব কিছুতেই আধুনিক ঔপনিবেশিক জ্ঞানের ছাপ আছে। সেই ছাপটা চেনাটাই প্রথম কাজ। শেষ করে নিয়ে আজকের আলাপ। মামদানির কথা ধার করে আমরা বলতে পারি কেউ চিরায়ত সংখ্যালঘু নয়, কেউ চিরায়ত সংখ্যাগুরুও নয়। আজকের মজলুম আরেক প্রেক্ষাপটে জালিম হইতে পারে এবং একই জনগোষ্ঠীর ভেতরেও পুরুষ ভিন্ন অন্য লিঙ্গ, দলিত, আদিবাসী এ সবাই মজলুম এবং জালিম নানান পরিচয়ে একসঙ্গে থাকতে পারে। মাইনরিটাইজেশন কোনো একটা গোষ্ঠীর সমস্যা আসলে এই কারণে নয়, এইটা আমাদের সকলের সাধারণ সমস্যা, সমাজের কাঠামোগত প্রক্রিয়াগত সমস্যা। এবং এই প্রক্রিয়া থেকে শেষ পর্যন্ত কেউই মুক্ত না। মুক্তির পথ হচ্ছে এই প্রক্রিয়াটাকে চেনা, মাইনরিটাইজেশন প্রক্রিয়াটাকে চেনা, একে ঠিকঠাক মতো নাম দেওয়া এবং তার প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলোকে একে একে প্রশ্ন করা, ভাঙতে থাকা, ভেঙে দেওয়া এবং সেই প্রশ্নের শেষে দাঁড়ানো একটা নতুন রাজনৈতিক কল্পনায় এবং তার অনুশীলনে, যেখানে আমরা কেউ আর ওই অর্থে বিজয়ী নই এবং কেউ পরাজিতও নই, এইরকম একটা চর্চায় অনুশীলনে ঢুকে যাওয়া, যেখানে আমরা সবাই বেঁচে থাকা মানুষ, সারভাইভার। মাইনরিটাইজেশন প্রক্রিয়াটা চেনা দিয়ে সেই মুক্তিযাত্রা শুরু হয়। এইটা তাই ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রকল্পের শুরুর অনুশীলন।